হ্যালো বন্ধুরা, প্রেমের রাজমহল চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নিন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সেদিনের পর থেকে নেহা আর কখনো কিছু বলেনি জয়ের মদ খাওয়া নিয়ে। যে যার মতো থাকুক না, সে কেন শুধু শুধু এসবে নাক গলাতে যাবে। নেহা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে প্রতিদিনের মতো নিচে বিছানা করে শুয়ে পড়ল। কিন্তু শুতে গিয়ে তার হাজারো কষ্ট। আজকাল শুতে আসলে যেন শরীরের ব্যথাটা মাথাচাড়া দিয়ে ওঠে। কাল রাতের আর সকালের মারগুলোর জন্য সোজা হয়ে শুতেও পারছে না। পিঠটা কিছুতেই বিছানার সাথে লাগাতে পারছে না। এক পাশে কতক্ষণই বা শোয়া যায়। তার উপর ইদানিং নিচ থেকে ঠান্ডা ওঠে, যার ফলে নেহার রাতে প্রচুর শীত করে। এখন দিনের বেলায় গরম পড়লেও রাতের বেলা যথেষ্ট শীত শীত অনুভূত হয়। আর সবচেয়ে বড় কথা হলো, নিহা যে কাঁথাটা গায়ে দেয় সেটা একদম পাতলা, যার দরুন শীতটা নিহার আরো বেশি লাগে। নিহা শোয়া থেকে কয়েকবার ব্যালকনির দরজার দিকে উকি দিল, কিন্তু জয়ের আসার কোনো নামগন্ধ নেই। আচ্ছা, ওনাকে কি বলবো যে নিচে ফ্লোর থেকে ঠান্ডা উঠছে? উনি কি আমার কথা শুনবে, নাকি বললে আবার মারধর করবেন? কিছু না বলেও তো উপায় নেই। নিচ থেকে ঠান্ডা লাগে বলে আমি রাতে ঘুমাতেও পারি না, তার উপর সারা শরীর ব্যথা। কি করব আমি? ওনাকে কি বলা উচিত, নাকি না বলাটাই শ্রেয়? নিহা যখন এসব সাত পাঁচ ভাবছিল, তখনই ব্যালকনির দরজা বন্ধ করার আওয়াজ কানে আসলো। তাকিয়ে দেখে জয় ভেতরে এসেছে। জয় এক নজর নিহার দিকে তাকিয়ে কিছু না বলে বিছানায় এসে শুয়ে পড়ল। নিহা কিছু একটা ভেবে শোয়া থেকে উঠে বসে জয়ের দিকে তাকালো। জয় তখন মোবাইলে কিছু একটা করছে, সম্ভবত ফেসবুকিং করছে। তবে জয়ের একটা বিষয় লক্ষ্য করে আজ নিহা একটু অবাকই হলো। আর সেটা হলো, জয় আজকে মীরার সাথে কথা না বলেই ব্যালকনি থেকে চলে এসেছে। প্রতিদিন তো মদ খাওয়ার পর মীরার সাথে দীর্ঘ সময় ধরে কথা বলার পর রুমে আসে। আজ তাহলে কথা না বলে চলে আসলো কেন? কিন্তু নেহা বেশি সময় ধরে সব ভাবলো না। সব ভাবনা একপাশে রেখে কাতের গলায় জয়কে ডেকে উঠল। শুনছেন? জয় ভ্রু কুঁচকে তাকালো নেহার দিকে, প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে? একটা কথা বলবো, রাগ করবেন না তো? জয় কিছু একটা ভেবে বলল। না, বল। নিয়া কয়েক সেকেন্ড চুপ থেকে শুকনো একটা ঢোক গিলে ভীতু কণ্ঠে বলল, আমার না নিচে শুয়ে থাকতে কষ্ট হচ্ছে, রাতে প্রচুর শীত করে, কাঁথাটাও পাতলা। আমি কি... পুরো কথা শেষ করতে পারল না নিহা, তার আগে জয় রাগী কণ্ঠে বলল, তার মানে এখন তুই বলতে চাইছিস যে আমি যেন তোকে পাশে নিয়ে ঘুমাই? তাহলে বলবো তুই জেগে জেগে এই স্বপ্ন দেখা বন্ধ করে দে। কারণ আমি কোনো দিনও তোকে বিছানায় আমার পাশে জায়গা দিব না। তুই যেখানে আছিস তোর জায়গা ওখানেই। আমার পাশে শোয়ার মতো তোর কি যোগ্যতা আছে? হ্যাঁ, তুই তো আমার বেড পার্টনার বাদ দিয়ে রুম পার্টনার হওয়ারও যোগ্যতা রাখিস না। তাহলে তুই কি করে ভাবলি যে আমি তোকে আমার পাশে বিছানায় জায়গা দিব? যেখানে আছিস সেখানেই থাক। শীত পড়ছে বলে মিথ্যা নাটক করিস না। কোনো শীত টিত পড়ছে না। শীত আসলে তোর জন্য একার আসবে না, আমাদের জন্য আসতো। কই, আমার তো কোনো শীত লাগছে না। যত সব নাটকবাজ। এত চলে যেতে বলি চলে তো যাই না, উল্টো সবসময় দেখবো চোখের সামনে এসে ঘ্যানর ঘ্যানর করছে। কথাগুলো বলেই জয় ওপাশ ফিরে শুয়ে পড়ল। আর নিয়া সেভাবেই থ হয়ে বসে জয়ের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎই টুপ করে দুফোঁটা জল চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল। এই মানুষটা ওকে বরাবরই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। ওর যে কোনো কথার বিপরীতে অপমান করে কথা না বললে যেন জয়ের পেটের ভাত হজমই হয় না। সামান্য নিচে থাকতে কষ্ট হয়ই তো বলেছিল, কি এমন মহাভারত অশুদ্ধ করে ফেললো যে এতগুলো কথা শুনে দিল? ও তো আর বিছানায় থাকতে চেয়েছে বলেনি, বলতে চেয়েছে আলমারি থেকে একটা কম্বল নামাতে পারবে কিনা। কিন্তু জয়কে পুরো কথা শেষ করতে না দিয়েই নিজের মতো করে বলে গেল। ওকে কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না। নিহাও আর কিছু না বলে পাতলা কাঁথাটা গায়ে জড়িয়ে একপাশ হয়ে শুয়ে পড়ল। আর শুয়ে শুয়ে নীরবে চোখের জল ফেলতে লাগলো। কি অদ্ভুত, কান্নাটাও নিজের ইচ্ছে মতো কাঁদতে পারে না, নীরবে চোখের জল ফেলতে হয়। নিহার খুব ইচ্ছে করে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে। কেন ওর সাথেই এমন হলো? ও কি অপরাধ করেছিল যে এমন একটা শাস্তি উপরওয়ালা ওকে দিচ্ছে? কিন্তু আফসোস, নিজের ইচ্ছা মতো চিৎকার করে কাঁদতেও পারবে না সে। কারণ কান্নার আওয়াজ জয়ের কানে গেলে হয়তো এই রুমে জায়গা হবে না তখন। হয়তো তখন ব্যালকনিতেই ছুঁড়ে মারবে। তাই নীরবে চোখের জল ফেলে সে। আসলে মানুষ যে ধারণা করে মেয়েদের গায়ের রং সুন্দর হলেই সে শ্বশুর বাড়িতে সুখে থাকবে, সেটা কিন্তু একদম ভুল ধারণা। কারণ গায়ের রং সুন্দর হলেই হয় না, কপাল নামক জিনিসটাও ভালো হতে হয়। যদি কপালটা খারাপ হয় তাহলে গায়ের রঙও তখন ফিকে হয়ে যায়। আর কপাল খারাপ বলেই হয়তো নিহার মতো এত সুন্দরী একটা মেয়ে
আজ শ্বশুর বাড়িতে এসে অবহেলায় পাত্রী হয়ে গেছে। স্বামী নামক মানুষটি যেন দু চোখের বিশ্বে। নেহা নিজেও জানে না ওর ভবিষ্যৎটা কি, কারণ এতটুকু নিশ্চয় যে সে স্বামী নামক মানুষটি কখনোই ওকে ভালোবাসবে না। আর ভালোবাসবেই বা কি করে, সে তো অন্য কারো। নেহা জানে সে চলে গেলে জয় মীরাকে বিয়ে করবে। এমনকি জয় বিয়ের পর থেকে আজ পর্যন্ত কম হলেও শতবার বলেছে নেহা যেন নিজ থেকে ওকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু নেহা সেটা কিছুতেই করতে পারবে না, কারণ সেই মানুষটিকে অনেক বেশি ভালোবাসে। আর ভালোবাসার মানুষটি যতই অবহেলা করুক, যতই কষ্ট দিক, এমনকি বিষ খাইয়ে দিলেও নেহা সেটা অমৃতভাবে খেয়ে নেবে। তবু এই মানুষটিকে সে ডিভোর্স দিতে পারবে না। রাতটা প্রতিদিনের মতোই পার হলো নিহার। চোখের জলে বালিশ বিছিয়ে কখন যে ঘুমিয়েছে নিজেও জানে না। সকালবেলা প্রতিদিনের মতো আজকেও নিহা একদম সকাল সকাল উঠে গিয়েছে। নিহার এটা রোজকার অভ্যাস। সকাল হলে ঘুমটা যেন অটোমেটিক ভেঙে যায় তার। সেই বাড়িতে আসার পর থেকে প্রতিদিনই 5টা বাজতেই উঠে যায়। শুধু কালকে উঠতে একটু লেট হয়েছে নিহার, আর সেটাও জয়ের সহ্য হয়নি। নিহাকে লাথি দিয়ে তুলেছিল ঘুম থেকে। নিহা কিচেনে গিয়ে সবার জন্য সকালে নাস্তা বানিয়ে নিল দ্রুত, কারণ 8টা বাজতেই সবাই ব্রেকফাস্ট করবে। কেন রায়হান সাহেবের করা আদেশের মধ্যে এটা অন্যতম একটা আদেশ, আর তা হলো সবাইকে সকাল 8টায় নাস্তার টেবিলে থাকা চাই। তাই সবাই রায়হান সাহেবের ভয়ে 8টা বাজার আগেই নাস্তার টেবিলে এসে হাজির থাকে। তবে আশ্চর্যের বিষয় হলো রায়হান সাহেব এখনো জানেন না নিহা ওনার ঘরে সার্ভেন্ট হয়ে গেছে। নিহা যে সকাল সকাল উঠে সবার জন্য নাস্তা রেডি করে সেটাও রায়হান সাহেবের অজানা। উনি তো মনে করে ঋতুই বাসার সব কাজ করে। নিহা এই বাসাতে ওনার মেয়ের মতোই আছে। নিহা আর ঋতু মিলে 7:30টার আগে ব্রেকফাস্ট রেডি করে ফেললো। এখন শুধু ডাইনিংয়ে নিয়ে রাখা বাকি। সেটা 8টা বাজার 10 মিনিট আগে রেখে আসবে। এখন একটু রুমে যাওয়া দরকার, কারণ এখন জয় জগিং থেকে আসবে, আর জগিং থেকে এসে যদি বিছানাটা গোছানো না দেখে তাহলে আবারও নিহার গায়ে হাত তুলবে। তাই নিহাও সকালে নাস্তা রেডি করে দ্রুত গিয়ে জয়ের বিছানাটা গুছিয়ে রাখে। জয়ের আজ যাই খারাপ দিক থাকুক, ওর একটা ভালো দিক হলো সকাল সকাল ওঠা। জয় 6টা বাজেই উঠে যায়, আর উঠে ঘন্টাখানিক বাগানের দিকটায় গিয়ে এক্সারসাইজ করে নেয়। আর এটা ওর নিত্যদিনের রুটিন। হয়তো রোজ এক্সারসাইজ করে বলেই ওর বডিটা এত ফিট। নিহা ঋতুকে কিচেনে থাকতে বলে রুমে চলে আসলো। রুমে এসে ঝটপট বিছানাটা গুছিয়ে নিল। 7টা 35 বাজে, তার মানে এখনই জয় চলে আসবে। আর বাবাও নিশ্চয়ই উঠে গিয়েছে। টেবিলে নাস্তা সারাতে হবে, তাই নিহা আবারও কিচেনে চলে আসলো। ঋতু, বাবা আসার টাইম হয়ে গেছে। টেবিলে খাবারগুলো নিয়ে যেতে হবে। তুমি আমাকে একটু এগিয়ে দাও, আমি রেখে আসি। নিহার কথায় ঋতু বিনা বাক্যে সম্মতি জানালো। এরপর দুজনে মিলে ডাইনিং এর নাস্তাগুলো রেখে আসলো। 8টা বাজতেই সবাই ডাইনিং এ এসে বসলো, শুধু নিহা ছাড়া। নিহা না বসে সবাইকে খাবার সার্ভ করছে। সবাইকে একে একে প্লেটে নাস্তা দিয়ে সবশেষে জয়ের প্লেটে নাস্তা দিতেই জয়ের পাশে গিয়ে দাঁড়ালো নিহা। জয় প্লেটের দিকেই তাকিয়ে আছে। ওদের সকালের নাস্তা হচ্ছে রুটি, পরোটা আর যে কোনো একটা ভাজি। নিহা যেই না জয়ের প্লেটে ভাজি দিতে যাবে, অমনি পানির গ্লাসে হাত লেগে সব পানি জয়ের শার্টে গিয়ে পড়ে। মুহূর্তেই জয় চেঁচিয়ে ওঠে। হোয়াট দ্য হেল! বলেই জয় বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। সাথে সাথে রায়হান সাহেব, শায়লা বেগম আর জেসি সবাই জয়ের দিকে তাকালো। নিয়া তো রীতিমতো ভয়ে শুকনো ঢোক গিলছে। ওর সাথে কি হতে পারে সেটা ভাবতেই যেন ওর পুরো শরীর কাঁপছে। নিহা নিশ্চিত জয় এখন বাবার সামনে কিছু না বললেও রুমে গিয়ে ওকে ঠিকই মারবে। জয় রাগী চোখে একবার নিহার দিকে তাকিয়ে নিজের গায়ের দিকে তাকালো। তারপর রাগে ফোঁসফোঁস করতে করতে শার্টের পানিগুলো ঝাড়তে ঝাড়তে বলল, পানিগুলো আমার গায়েই ফেলতে হলো? চোখের কি মাথা খেয়েছো? দেখে কাজ করতে পারো না তো কাজ করতে কে বলে? আমার শার্টটা পুরো ভিজিয়ে দিলে। এখন আবার আমার রুমে গিয়ে শার্ট চেঞ্জ করতে হবে? চোখ কি আলমারিতে? বাকি কথা শেষ করতে পারল না জয়। তার আগেই ওর থেকে 2 গুণ ধমক দিয়ে উঠলেন রায়হান সাহেব। স্টপ দিস ননসেন্স! কি হচ্ছেটা কি জয়? নেহা না দেখেই না হয় পানিটা ফেলে দিয়েছে, তাই বলে কি তুই এমন ধমক দিবি ওকে? ও তো আর ইচ্ছে করে ফেলেনি, ভুলবশত হাতে লেগে গিয়েছে। তার জন্য তুই এমন রাগ দেখাবি? সরি বল ওকে। ড্যাড, তুমি দেখছো না আমার শার্টের? সরি বলতে বলেছি নিহাকে। সে সরি। রায়হান সাহেবের কথা শুনে জয় যেন রেগে ফেটে পড়ছে। না পাচ্ছে কিছু বলতে, না পাচ্ছে কিছু করতে। ওকে কি না নিহাকে সরি বলতে হবে? নো নেভার। এই ছোট লোকটাকে সেই কিছুতেই সরি বলবে না। প্রয়োজনে আজ বাবার কথা শুনবে না সে, তবুও সরি বলবে না। কি হলো? কথা কানে যায়নি কি বলেছি? সরি থাক না বাবা, ভুলটা আমারই হয়েছে। সরিটা তো আমার বলা উচিত। আপনি শুধু শুধু ওনাকে ধমকাচ্ছেন। আমার অসাবধানতার কারণেই এমন হয়েছে। আপনি ওনাকে কিছু বলবেন না। নিহার কথায় রায়হান সাহেব আপত্তি করে বললেন, তোর কোনো দোষ নেই মা। ভুল তো মানুষেরই হয়, তাই বলে ভুল করে একটা পানি পড়েছে বলেও
এমন করবে? ওকে সরি বলতেই হবে, নয়তো। প্লিজ বাবা, আমার কথাটা অন্তত রাখুন। বললাম তো ভুলটা আমার। উনি কেন আমাকে সরি বলবেন? বরং আমি ওনার কাছে সরি। আমার জন্য ওনার শার্টটা ভিজে গেল। এতক্ষণ সময় ধরে শায়লা বেগম চুপ করে সব দেখলেও এখন যেন আর চুপ করে থাকতে পারলেন না। উনি রেগে বলে উঠলেন, তুমি কেমন মানুষ? নিজের ছেলেকে সাপোর্ট না করে বাইরের মেয়ে মানুষটাকে সাপোর্ট করছো। একে তো আমার ছেলেটার এত দামি শার্টটা ভিজিয়ে দিল, তারপর এখন তুমি আরো ওর হয়ে সাফাই গাইছো। ও তো বলছে ওর দোষেই পানিটা পড়েছে। তাহলে আমার ছেলে কেন সরি বলবে ওকে? ও যেহেতু দোষ করেছে, সরি তো ওর বলা উচিত। কথাগুলো বলে শায়লা বেগম এবার রাগী চোখে নেহার দিকে তাকালেন। কি হলো? তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? সরি বলো জয়কে। সরি বলবে বলবে বলছো, কিন্তু সরি শব্দটা তো এখনো পর্যন্ত মুখ দিয়ে বের হলো না। তাড়াতাড়ি সরি বলো আমার ছেলেকে। শাইলা, রাহেন সাহেবের ধমককে উপেক্ষা করে শায়লা বেগম বললেন, এমন ধমক দেওয়ার কি আছে? আমি তো জাস্ট সরি বলতে বলছি, পায়ে তো আর ধরতেও বলছি না। কি হলো? সরি বলো। শাশুড়ির কথায় নিহা এবার জয়ের দিকে তাকিয়ে সরি বলতে যাবে, তার আগে জয় হেসে বলে উঠল, আহ মম, তুমি শুধু শুধু রাগ করছো। দোষটা আসলে আমারই। ড্যাড ঠিকই বলছে, আমার এমন রাগ করা উচিত হয়নি। নেহা, আই এম সরি। আমার আসলে এমন ধমক দিয়ে কথা বলা উচিত হয়নি। জয়ের সরি বলা দেখে রায়হান সাহেব খুশি হলো। শায়লা বেগম আর জেসির চোখ থেকে যেন কোটর বেরিয়ে আসার উপক্রম। জয় এসব কি করছে? ও কিনা এই গেঁয়ো মেয়েটাকে সরি বলছে। শায়লা বেগম আর জেসির যেন এটা হজম হলো না। মা মেয়ে দুজনে যত দ্রুত সম্ভব কোনো মতে খাওয়া শেষ করে রুমে চলে গেল। জয় বাঁকা হাসলো। মা আর বোন যে জয়ের সরি বলাটা হজম করতে পারেনি সেটা জয় ভালো করেই বুঝেছে। ওরা তো জানেও না জয় কোন ধাতুতে গড়া। রাহেশ সাহেব বেরিয়ে যেতে জয় সিঁড়িতে উঠতে শুরু করলো। আর যাওয়ার সময় নিহাকেও ডেকে গেল যেন রুমে আসে। নেহাও জানে জয় কেন ডাকছে ওকে। ওর যে আজ কপালে দুঃখ আছে সেটা ওর বুঝতে দেরি হলো না। তাই ঋতুকে টেবিলটা পরিষ্কার করতে বলে ভয়ে ভয়ে জয়ের পেছন পেছন যেতে লাগলো। নিয়ার হাত পা বরাবরের মতো কাঁপছে। কে জানে জয় এখন কি করে ওর সাথে। আমি জানি এখন উনি আবার আমাকে মারবেন, কারণ আমার জন্য বাবা ওনাকে বকেছে, তার উপর সবার সামনে সরি বলিয়েছে। আমাকে কি আর এমনি এমনি ছেড়ে দিবে? কেন যে তখন সাবধানে দেখে কাজ করলাম না? তখন সাবধানে কাজ করলে এখন আর এমন হতো না। আল্লাহ, এইবারের মতো বাঁচাও আমায়। কথাগুলো ভাবতে ভাবতে নিহা রুমে এসে ঢুকলো। আর রুমে ঢুকে নিহা বড় সড়ো একটা ঢোক গেল। ভয়ের পরিমাণটা যেন আগের চেয়েও শতগুণ বেড়ে গেল। আর তার কারণ হলো জয় হাতে কারেন্টের তার নিয়ে দাঁড়িয়ে আছে। গায়ের শার্টটাও বিছানায় পড়ে আছে। হয়তো গা থেকে খুলে ছুঁড়ে মেরেছে। অন্য সময় হলে জয়কে এমন খালি গায়ে দেখে নিহা লজ্জায় ওর দিকে তাকাতেই পারত না। কিন্তু এখন যেন লজ্জা শরমের কথা ভুলে গেছে। টলমলো চোখে জয়ের দিকে তাকিয়ে আছে সে। জয় তাচ্ছিল্য হেসে বলে উঠল, আরে মেম সাহেব, এসেছেন তাহলে? আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। বলতে বলতে জয় হাতে কারেন্টের তারটা প্যাঁচাতে প্যাঁচাতে বাঁকা হেসে নিহার দিকে এগিয়ে আসতে লাগলো। নিহার সারা শরীর কাঁপছে। জয় এখন কি করবে সেটা মনে করতে নিহার আত্মা শুকিয়ে যাচ্ছে। নিহা যেন এখনই কান্না আসছে ভয়ে। নিহা দিক বেদিক শূন্য হয়ে কি করবে বুঝতে না পেরে দৌড়ে গিয়ে জয়ের পায়ের কাছে বসে পড়ল। তারপর জয়ের পা জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। সব সময় সাবধানে কাজ করব, আর কখনো এমন ভুল হবে না। প্লিজ আজকের মতো ক্ষমা করে দিন আমায়। কথাগুলো বলছে আর কাঁদছে নিহা। যদিও নিহা জানে পায়ে ধরলেও কোনো লাভ হবে না। কারণ এর আগেও অনেকবার নিহা জয়ের পা ধরেছে যেন তাকে কোনো শাস্তি দেওয়া না হয়। কিন্তু জয় বরাবরই পাষাণ হৃদয়ে পরিণত হয়েছে। আজও তার ব্যতিক্রম হলো না। নিহা চোখের জল আর পায়ে পড়ে আর্তনাদ করাটাও যেন জয়ের শক্ত মনকে গলাতে পারল না। জয় যেন নিহার কথাগুলো কানে নিল না, বরং নিহার চুলের মুঠি ধরে একটানে নিহাকে তুলে দাঁড় করিয়ে দিল। তারপর তাচ্ছিল্য হেসে বলল, তোর কি মনে হয় তুই পায়ে ধরে এমন নাটক করলে আমি তোকে ছেড়ে দিব? মোটেও না। তোর জন্য আজ আমি ড্যাডের কাছে এতগুলো কথা শুনেছি। তোর জন্য, শুধু তোর জন্যই আমাকে ড্যাড ধমক দিয়ে কথা বলেছে। তোকে তো আজ আমি কিছুতেই ছাড়বো না। তাই তো আজ বেল্ট না নিয়ে ইলেকট্রিক তার নিয়েছি, যাতে আজকের মায়েরগুলো তোর সারা জীবন মনে থাকে। বলে জয় নিহার গায়ে এলোপাথারি আঘাত করতে লাগলো। একে তো চুলের মুঠি ধরে রেখেছে, তার উপর তার দিয়ে পশুর মতো আঘাত করছে। নিহা যেন কিছুতেই নিতে পারছে না মারগুলো। এমনিতেই আগের মারের ব্যথাগুলো এখনো কমেনি, তার উপর আবার আজকের মার। নিহা কাঁদছে আর হাত দিয়ে নিজের শরীরকে তারের আঘাত থেকে বাঁচাতে চাইছে।
তবে আশ্চর্যের বিষয় হলো নেহা হাত দিয়ে নিজের শরীর বাঁচাতে চাইছে ঠিকই, কিন্তু একবারও জয়কে বাধা দেওয়ার চেষ্টা করেনি, কিংবা জয়ের হাতের তারটাকেও হাত দেয়নি। শুধু নিজের শরীরকে ঢাকার চেষ্টা করছে হাত দিয়ে। তবুও যেন নেহা ব্যর্থ। জয় মারছে আর বলছে, তুই আমার লাইফে এসে আমার জীবনটাকেই হেল করে দিয়েছিস। কোন দুঃখে যে বাবার কথায় আমি তোর মতো ছোট লোককে বিয়ে করলাম আমি নিজেও জানি না। তোকে বারবার বলেছি, হয় আমার লাইফ থেকে অনেক দূরে চলে যা, নয়তো আমার চোখের সামনে আসবি না। তুই বুঝিস না আমার তোকে সহ্য হয় না। তারপরেও কেন চোখের সামনে ঘুরঘুর করিস? হ্যাঁ বল, কেন চোখের সামনে ঘুরঘুর করিস? তোর জন্য আজ আমার এত সুন্দর শার্টটা ভিজে গেল। আমি জানি তুই ইচ্ছে করে এটা করেছিস, কারণ তুই চাস না আমি এই সুন্দর শার্টটা পরে মীরার সাথে দেখা করতে যাই। তুই তো জানতি এটা আমি মীরার সাথে ডেটিংয়ে যাওয়ার জন্য কিনে এনেছি, আর এই জন্যই তো পানি ফেলে ভিজিয়ে দিলি। তোকে আজ আমি মেরেই ফেলবো। কথাগুলো বলে জয় নিহার চুলের মুঠি ছেড়ে দিয়ে নিহার পেটে সজোরে একটা লাথি দিল। লাঠিটা এত জোরে ছিল যে নিহার তাল সামলাতে না পেরে জয়ের থেকে অনেকটা দূরে গিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। ব্যথাটা যেন খুব জোরেই পেয়েছে নিহা। সাথে সাথে নিহা ব্যথায় কুকিয়ে উঠল। মা গো মা, আল্লাহ গো। নিহার এত আর্তনাদ, কিন্তু জয়ের কোনো ভাবান্তরই হলো না। বরং সে তেতে গিয়ে নিহার পাশে ফ্লোরে হাঁটু বিছিয়ে বসে নিহার মুখটা এক হাতে চেপে ধরে নিহার মুখের সামনে মুখ নিয়ে চেঁচিয়ে বলল, শোন, আজকের পর থেকে কোনো নাটক করার আগে 100 বার ভাববি। আর হ্যাঁ, পারলে আমার বাড়ি থেকেই চলে যাবি। তোকে রোজ রোজ দেখতে দেখতে আমি ক্লান্ত। বিশ্বাস কর, বিশ্বাস কর, তোর মুখটা আমার আর দেখতে ইচ্ছে করছে না। তুই কখন যে বুঝবি সেটা আল্লাহ মাবুদই জানে। তোদের মতো ছোট লোকদের এই একটাই সমস্যা, হাজারো কথা বললেও তোদের গায়ে লাগে না। তোর জন্য আমার মম আর ছোট বোনটা পর্যন্ত ড্যাডের কাছে বকা খায়। ফার্দার যদি এমন ছোট লোকের মতো কাজ করিস আর তোর জন্য আমরা কেউ ড্যাডের কাছে বকুনি খাই, তাহলে তোকে গলা টিপে মারতে আমি দুইবারও ভাববো না। প্রতিদিন মার খেয়েও কেন যে এখনো পড়ে আছিস সেটাই আমার বুঝে আসে না। যত সব ফাউল কথাকার, লাইফটাই পুরো জাহান্নাম বানিয়ে দিল। কথাগুলো বলে জয় নিহাকে ছেড়ে দিয়ে হাতের তারটা ছুঁড়ে ফেলে দ্রুত আলমারি থেকে একটা শার্ট বের করে গায়ে দিয়ে বের হয়ে গেল রুম থেকে। আর নিহা সেখানেই পড়ে রইল। প্রতিদিন মার খেয়ে উঠে বসার চেষ্টা করলেও আজ যেন উঠে বসার চেষ্টাও করতে পারছে না। প্রতিদিনের তুলনায় আজ মারটা একটু বেশি হয়ে গেছে। তার উপর ইলেকট্রিক তারের আঘাতগুলো যেন পুরো শরীরকে বিষাক্ত করে তুলেছে। আঘাতের তীব্র যন্ত্রণা সইতে না পেরে নিহার নাকের পানি আর চোখের পানি যেন একাকার হয়ে গড়িয়ে পড়ছে। হাত দিয়ে চোখের পানিগুলো মুছারও যেন শক্তি পাচ্ছে না। আসলে তখন হাত দিয়ে তারের আঘাত থেকে শরীরকে বাঁচাতে গিয়ে তারের আঘাতগুলো সব হাতে পড়ায় হাতটাও এখন প্রচন্ড যন্ত্রণা করছে। মারের আঘাতগুলো সব হাতে লালচে দাগ সৃষ্টি করেছে, যার ফলে হাতগুলো প্রচুর ব্যথা করছে। নিহা কোনো রকম ওঠার চেষ্টা না করে সেখানেই শুয়ে রইল। বাবা, মা, দেখো তোমাদের মেয়ে কতটা সুখে আছে। দেখো তোমাদের মেয়ে কেমন রাজরানী হয়ে আছে। তোমরা তো সবসময় চেয়েছিলে তোমাদের মেয়েকে একটা রাজপুত্রের সাথে বিয়ে দিতে, আর দিয়েও ছিলে। তবে রাজপুত্র নয়, একটা অমানুষের সাথে বিয়ে দিয়েছো তোমাদের মেয়েকে, যার মধ্যে দয়া মায়া বলতে কিছুই নেই। তবে তোমাদের কোনো দোষ নেই, তোমরা তো আমার সুখের জন্যই সব করেছিলে। কিন্তু কে জানতো আমি অনেক বড় হতভাগী। দিনের পর দিন যেই মানুষটার এত অত্যাচার সহ্য করেও মানুষটাকে ভালোবেসে এসেছি, তার মনে আমার জন্য এইটুকু দয়া মায়া নেই। আজ আমি বুঝতে পেরে গেছি, আমি শুধু মরীচিকার পেছনেই ছুটছি। ভালোবাসা সে তো দুর্লভ বস্তু। ঋতু খাবার টেবিলটা গুছিয়ে কিচেনে গিয়ে আরো কিছু টুকটাক কাজ করার পরও যখন দেখলো নিহা আসছে না, তখন ঋতুর মনে খটকা লাগলো। জয়ই তো ওকে রুমে ডেকে নিয়ে গিয়েছিল। ঋতুর মনে অজানা একটা ভয় ঢুকলো। দ্রুত কিচেন থেকে বেরিয়ে নিহার রুমের দিকে হাঁটা ধরলো আর মনে মনে ভাবতে লাগলো, নিহা ভাবি এখনো আসতেছে না কেন? ছোট সাহেব তো সেই কখন চইলা গেছে, না জানি আবারও মারছে কিনা। নয়তো ভাবি তো এতক্ষণ রুমে বইসা থাকতো না, এতক্ষণে খানা খাওয়ার জন্য নিচে নাইমা আসতো। আল্লাহ, নিহা ভাবি যেন ঠিক থাকে, নিহা ভাবি যেন কিছু না হয়। ঋতু মনে মনে এসব বলতে বলতে নিহার রুমে প্রবেশ করলো। আর রুমে ঢুকেই হা হয়ে গেল। নিহা ফ্লোরে পড়ে আছে। ঋতু ভাবি বলে দৌড়ে নিহার পাশে গিয়ে বসে পড়ল। ভাবি, ভাবি গো, কি হয়েছে তোমার? এইভাবে ফ্লোরে শুয়ে আসো কেন? আবারও ছোট সাহেব মারছে তোমায়, তাই না? আমি জানতাম এমন কিছুই হবে। উঠো ভাবি, আমি সাহায্য করতাছি তোমায়। আসো, বিছানায় গিয়ে শুইবা। ঋতু, আমার শরীরটা অসাড় হয়ে আছে, উঠে বসার শক্তিটাও পাচ্ছি না। খুব কষ্ট হচ্ছে আমার।
বিশ্বাস করো, খুব কষ্ট হচ্ছে আমার। আমি আর নিতে পারছি না এসব। আচ্ছা ঋতু, আমার একটা কথা রাখবে? কি কথা কও? আমি তোমার জন্য সব করতে পারবো। কও কি করতে হইব? আমার জন্য একটা বিষের বোতল এনে দিতে পারবা? আমি রোজ মারগুলো আর সইতে পারছি না। তুমি আমাকে একটা বিষের বোতল এনে দাও, বিষ খেয়ে সবাইকে একেবারে মুক্ত করে দেই। আমি মরে গেলেই সবার ভালো হবে। আমি এসব কষ্ট আর সহ্য করতে পারছি না, সত্যিই পারছি না। ভাবি, এসব তুমি কি কইতাছ? এমন কইতে নেই, খবরদার এমন কথা আর কখনো কইবা না। তুমি মরবে কেন? মেয়ে বলে কি পইচা গেছো নাকি? এসব কথা আর যেন না শুনি। আসো, বিছানায় নিয়ে যাই তোমায়। না ঋতু, ওই বিছানাটা আমার জন্য না। বিছানায় শুলে আবারও রাতে মার খেতে হবে। তুমি এক কাজ করো, ওইখানে আলমারির পাশে একটা মাদুর আছে, ওটা বিছিয়ে দাও নিচে। নিহার কথা শুনে ঋতু যা বুঝার বুঝে গেল। তাই আর কোনো প্রশ্ন না করে মাদুরটা বিছিয়ে দিয়ে নিহাকে ধরে মাদুরে শুয়ে দিল। তবে চিত হয়ে নয়, উপর হয়ে শুয়েছে নিহা। কারণ তারের আঘাতগুলো পিঠে প্রচন্ড পীড়া দিচ্ছে। চিত হয়ে শুয়ে তো আরো বেশি ব্যথা করছে। তুমি এইভাবেই থাকো, আমি মুভ লইয়া আইতাছি। বলে ঋতু রুম থেকে বেরিয়ে গেল। নিহাও কোনো রকম প্রত্যুত্তর না করে সেভাবে শুয়ে রইল। একটু পরে ঋতু মুখ নিয়ে ফিরে আসলো। তারপর নিহার পাশে বসে পিঠ থেকে শাড়িটা সরিয়ে ব্লাউজের হুকগুলো সব খুলে ফেললো। আর সবগুলো হুক খুলতে ঋতু আটকে উঠলো। কারণ নিহার কোমর থেকে শুরু করে মাথার ঝুঁটি পর্যন্ত পুরো পিঠটাতে চিকন চিকন দাগ হয়ে আছে। ফর্সা পিঠটা যেন কালচে হয়ে গেছে। কিছু কিছু জায়গা থেকে তো চামড়া ঝলসে গিয়ে রক্ত পড়ছে। রীতি এতক্ষণ নিয়ার হাতের দাগগুলো খেয়াল করেনি। এখন হঠাৎ হাতের দিকে চোখ যেতে ঋতু আরো বেশি অবাক হলো। দুই হাতে প্রচন্ড রকম দাগ হয়ে গেছে। নিহার শরীরের আঘাতগুলো দেখে ঋতুও যেন চোখের জল চলে আসলো। নিহা যাতে আঘাত না পায় তার জন্য আস্তে আস্তে নিহার পিঠের ক্ষতগুলোতে মুভ লাগিয়ে দিতে লাগলো। নিহার পিঠে মুভ স্পর্শ করাতে নিহার মা গো বলে বালিশের কভার খামচে ধরলো। হয়তো আঘাতযুক্ত স্থানে মুভ লাগা যন্ত্রণা করছে বেশি। ঋতু মুভ লাগাতে লাগাতে কান্না মিশ্রিত গলায় বলল, তোমারে এত করে কই এই বাড়ি থাইকা চইল্লা যাও, চইল্লা যাও, কেন পইরা আসো এখানে? কেমন পশুর মতো মারছে? এভাবে কেউ মারে? কোনো জানোয়ারও তো এমন করে কাউকে মারে না। পুরো পিঠ লাল হইয়া গেছে, কেন যে আমার কথা শুনো না? কথাগুলো বলছে আর নিহার পিঠে মুভ লাগাচ্ছে ঋতু। নিহা কিছু বলল না, কারণ কিছু বলার মতো নেই তার। কোমরে আর পিঠে মুভ লাগানো শেষ হলে হাতেও মুভ লাগিয়ে দিল ঋতু। নিহাকে সে খুব ভালোবাসে, তাই তো এই মানুষটার কষ্ট সে সহ্য করতে পারে না। নিহার গায়ের প্রতিটা আঘাতের ব্যথায় যেন নিজের গায়ে অনুভব করে ঋতু। ঋতু, ফ্যানটা একটু চালিয়ে দাও তো, খুব জ্বলছে। ঋতু দ্রুত উঠে ফ্যানটা চালিয়ে দিয়ে আবারও নিহার পাশে এসে বসলো। ভাবি, হুম। আজ কি দিয়ে এমন মারছে কও তো? আজকের গুলো বেল্টের দাগ না, কেমন চিকন চিকন দাগ হইয়া গেছে দেখো। আজ নিশ্চয় অন্য কিছু দিয়া মারছে। কি দিয়া মারছে কও তো? বেশি কিছু দিয়ে মারেনি, ইলেকট্রিক তার দিয়ে মেরেছে, তাই এমন চিকন চিকন দাগ হয়ে গেছে। কি? কারেন্টের তার দিয়ে মারছে? উনি কি মানুষ নাকি জানোয়ার? এমন করে বলছো কেন ঋতু? মানুষ কখনো জানোয়ার হয় না। মানুষ হলো সৃষ্টির সেরা জীব। এমন করে বলতে নেই। আরে রাহো তো তোমার নীতি কথা। কারেন্টের তার দিয়া কেউ মারে? কেউ বড় অপরাধ করলেও তো এমন করে মারে না। আর তুমি দোষ না করেও তোমাকে এমন করে মারলো? কোনো চোর ধরা পড়লেও তো এমন করে মারে না। তোমাকে কি করে এমন ভাবে মারলো? ওই মীরা না টিয়া ওই শাকচুন্নিটার জন্যই এমন করতেছে তোমার সাথে। নির্ঘাত শাকচুন্নিটা কান ভারী করছে তোমার নামে, তাই তো রোজ রোজ এমন করে মারে। বাদ দাও এইসব। তুমি নিশ্চয়ই এখনো না খেয়ে আছো। যাও গিয়ে খেয়ে নাও। আমার খাওয়ার কথা চিন্তা করতাছো? তুমিও তো কিছু খাও নাই এখন পর্যন্ত। তোমার জন্য খাবার নিয়ে আসি। না রে বোন, আমার কিছু খেতে ইচ্ছে করছে না এখন। তলপেটটায় ভীষণ ব্যথা করছে। তার মানে প্যাটিও মেরেছে? দেখি এদিকে ফিরো তো। আরে না, পেটে মারেনি, এমনিই ব্যথা করছে হয়তো। তুমি বরং যাও, গিয়ে নাস্তা করে নাও। এতক্ষণ ধরে খালি পেটে থেকো না। আমি এখন ঠিক আছি। আমার জন্য তোমার টেনশন করতে হবে না। আমাকে খাইতে কইতেছে, নিজে খালি পেটে থাইকা আমারে কইতাছে এতক্ষণ ধরে খালি পেটে থেকো না। তুমি শুইয়া থাকো, আমি তোমার জন্য সহ খাবার নিয়ে আইতাছি। বলে নিহাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঋতু রুম থেকে বেরিয়ে গেল। নিহা ডেকেও কোনো লাভ হলো না। নিহার ডাক শুনেও না শোনার ভান করে চলে গিয়েছে ঋতু। নিহা লম্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেভাবেই শুয়ে রইল। কে জানে আর কতদিন এমন ভাবে সহ্য করতে হবে ওকে। আল্লাহ যে কখন এই যন্ত্রণা থেকে মুক্তি দেবে ওকে, সেটা আল্লাহই ভালো জানেন। খানিক বাদে খাবারের প্লেট হাতে নিয়ে ঋতু নিহার পাশে এসে বসতেই নিহা বলে উঠল,
ঋতু, তুমিও না। আমি তো বলেছি আমার খেতে ইচ্ছে করছে না, তারপরও শুধু শুধু কষ্ট করে আনতে গেলে কেন? বেশি কথা কইও না তো। আসো, আমি সাহায্য করতাছি উঠে বসতে। অল্প করে হলেও খাইয়া লও। আমি ওষুধ নিয়ে আইছি, খাবার না খাইলে ওষুধ খাইতে পারবা না আবার। বলেই ঋতু নিহার ব্লাউজের হুক লাগিয়ে দিয়ে শাড়িটা ঠিক করে উঠে বসতে সাহায্য করলো। নিহাও জানে এখন রীতিকে কিছু বললেও সে শুনবে না, তাই আর কোনো কথা না বাড়িয়ে ঋতুর সাহায্যে উঠে বসলো। নাস্তা করা শেষ হলে ঋতু নিহাকে ওষুধ খাইয়ে দিল। তারপর নিহাকে শুয়ে থাকতে বলে সে প্লেট নিয়ে চলে গেল। ঋতু চলে গেলে নিহা আবারও শুয়ে পড়ল। এতক্ষণ ঋতু ছিল বলে দাঁতে দাঁত চেপে পেটের ব্যথাটা সহ্য করলেও এখন যেন আর সহ্য করতে পারছে না নিহা। তলপেটটা চেপে ধরে ডুকরে কেঁদে উঠল সে। পেটের মধ্যে যেন সবকিছু দলা পাকিয়ে একসাথে হয়ে যাচ্ছে। আসলে জয় লাঠিটা এমনভাবে মেরেছিল যে সোজা তলপেটে গিয়ে লেগেছে। আর লাঠিটা এত জোরে ছিল যে নিহার মনে হলো লাঠিটা খেয়ে ওর পুরো শরীরের শক্তি মুহূর্তেই কমে গেছে। ঋতুকে তখন মিথ্যে বলার কারণ হচ্ছে নিহা জানে ঋতু পেটে লাথি দেওয়ার ব্যাপারটা জানলে আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়তো। তাই নিহা ইচ্ছে করে ওকে মিথ্যা বলেছে যে পেটে মারেনি। নিহা ঘন্টা দুয়েকের মতো শুয়ে থেকে যখন নিজেকে একটু ভালো ফিল করলো তখন আর শুয়ে থাকতে পারলো না। কোনো মতে শোয়া থেকে উঠে মাদুরটা গুছিয়ে রেখে রুম থেকে বেরিয়ে আসলো, কারণ এখন আবার দুপুরের জন্য রান্না করতে হবে। রায়হান সাহেব আর জয় দুপুরে খেতে না আসলেও শায়লা বেগম আর জেসির জন্য টাইমলি রান্না করে রাখতে হয়। ঋতু তখন রান্নাঘরে তরকারি কাটছিল। নিহাকে রান্নাঘরে আসতে দেখে ঋতু অবাক হয়ে বলল, ভাবি, তুমি এখানে শুইয়া না থাইকে এখানে আসতে কইছে কে? বারে, রান্না করতে হবে না? শুয়ে থাকলে কি করে হবে? ভাবি, তুমি আসলে কি কও তো? নিজের শরীরের জন্য বিছানা থাইকা উঠতে পারতাছো না, আর এখন আইছো রান্না করতে। তুমি কি মানুষ নাকি রোবট সুফিয়া? নিহাকে ঋতুর পাশে একটা মোড়া টেনে বসে পড়ল। তারপর হেসে বলল, আমি মানুষই, রোবট নই, বুঝলি? এখন একটু ভালো লাগতেছে তাই উঠে আসলাম। আর তাছাড়া মা আর জেসি যদি জানতে পারে আমি রান্না না করে তুমি করতেছো, তাহলে বুঝতেই পারছো কি হবে। তাই বলে তুমি এই শরীর নিয়ে রান্না করবে? কপাল খারাপ হলে তো করতেই হবে, তুমি টেনশন করো না, আমি এখন ঠিক আছি। সে তো দেখতেই পাইতাছি এমন ভালো আছো যে এখনো ভালো করে হাঁটতেই পারতাছো না। আর গরমের মধ্যে এমন লম্বা হাতা ব্লাউজ পইরা আছো কেন? শীত তো রাতে লাগে, এখন তো গরম পড়তাছে। হাতের আঘাতগুলো যাতে বড় সাহেবের চোখে না পড়ে, তার জন্যই এমন লম্বা হাতা ব্লাউজ পইরা আছো, তাই না? হুম, বাবা দেখলে প্রবলেম হয়ে যাবে অনেক। সামান্য যদি চোখেও পড়ে না, তাহলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে। আর আমি চাই না আমার জন্য এমন কিছু হোক। ঋতু তাচ্ছিল্য হাসল, হেসে বলল, পুরো বাড়ি মাথায় তুলবে বলেই আঘাতগুলো ঢাইকা রাখতাছো, নাকি ছোট সাহেবকে বাঁচাইতে চাইছো, কোনটা? আমার তো মনে হচ্ছে বড় সাহেব যেন ছোট সাহেবের এই কুকীর্তিটা না দেখে, তার জন্যই তুমি এমন লম্বা হাতা ব্লাউজ পরেছো। নিহা কিছু বলল না, কারণ ঋতুর কথাগুলো একদম ঠিক। তাই ঋতুর কথার পিঠে কিছু বলার জন্য খুঁজে পেল না নিহা। কি বা বলবে? এটা যে মানুষটা ওকে রোজ পশুর মতো মারে তাকে সে এখনো ভালোবাসে, আর তাকে বাঁচানোর জন্য সে এমন করছে। নিহা কিছু না বলে কাজে হাত লাগাতে চাইলে ঋতু বাদ সাধলো। ভাবি, একদম কিছুতে হাত লাগাবার না, যেমন বইসা আছো সেইভাবেই বইসা থাকো। মানে, হাত না লাগালে কাজ করব কি করে? রান্না করতে হবে না? তোমার কিছু করতে হইব না, আমি সব কইরা নিব আজ। তুমি শুধু বইসা বইসা আমাকে দিক নির্দেশনা দাও। কি বলো এসব? তুমি একা হাতে পারবে না সব কাজ করতে, আমাকেও করতে দাও। একদম না, আমি পারবো করতে। তুমিও তো আমার শরীর খারাপ লাগলে তখন একা হাতে সামলাও। এখন তাহলে আমি কেন পারবো না? আমার কথা আজ শুনতেই হইব তোমায়। কিন্তু কোনো কিন্তু না, তুমি একদম চুপচাপ বইসা থাকো। নিহা আর কোনো উপায় না পেয়ে অগত্যা বসে রইল। তবে একেবারে হাত তুলে বসে থেকেছে তাও কিন্তু নয়। ঋতুকে বসে বসে টুকটাক কাজ করে দিচ্ছে, কারণ নিহা বসে বসে কাজ দেখার মতো মেয়ে না। কেউ কাজ করবে আর সে বসে বসে দেখবে, এমন হতেই পারে না। নিহা বাবা মায়ের একমাত্র মেয়ে হলেও সে কখনো নিজেকে আড়ালের ঘরে দুলালি ভাবেনি। সবসময় মায়ের হাতে হাতে কাজ করত। সবসময় নিজেকে সবকিছুতে মানিয়ে নিতে পারার মতো করে গড়ে তুলতো। এমনকি মাকে কাজ করতে না দিয়ে ঘরের কাজগুলো নিজে করার চেষ্টা করত। আর এই জন্যই হয়তো এখানে এসে এমন একটা পরিবেশে মানিয়ে নিতে খুব বেশি কষ্ট হয়নি নিহার। রান্নাটা শেষ হয়ে এলে নিহা রুমে গিয়ে গোসল করে নামাজ পড়তে বসলো। ঋতুও গোসল করতে গিয়েছে।
নিহা ধর্মীয় দিকগুলো বরাবরই খুব ভালোভাবে পালন করে। যাই হয়ে যাক, নামাজটা যেন কিছুতেই বাদ দিতে চায় না নিহা। নামাজ পড়ে শায়লা বেগম আর জেসিকে খেতে দিয়ে নিজেরাও খেয়ে নিল নিহা আর ঋতু। শায়লা বেগম আর জেসি সকালের দিকে তেমন বাইরে যায় না, বেশিরভাগ বিকেলের দিকেই বাইরে যায়, আর তাও সন্ধ্যার আগে আগে আবার ফিরে আসে। কারণ রায়হান সাহেব মেয়ে আর স্ত্রীর এমন বাইরে যাওয়াটা পছন্দ করেন না। তাই ওনার ভয়ে শায়লা বেগম আর জেসিও বাইরে থেকে সন্ধ্যার আগে আগে ফিরে আসে, যেন রায়হান সাহেব কিছু বুঝতে না পারেন। নিহা দুপুরের খাবার খেয়ে একটু শুয়েছিল, আর শুয়ে থাকতে থাকতে কখন যে চোখে ঘুম এসে গেছে বুঝতেই পারেনি। ঘুম ভাঙলো সন্ধ্যার আগ মুহূর্তে। নিহার ঘুম ভেঙে জানালার দিকে চোখ যেতে অবাক হলো। অন্ধকার হয়ে আসছে, তাহলে কি সন্ধ্যা হয়ে গেছে? দ্রুত সামনের দেওয়াল ঘড়িটার দিকে চোখ বুলিয়ে নিল নিহা। 5টা 10 বাজে। তার মানে আসরের নামাজের টাইম চলে গেছে। কারণ এখন দিন ছোট হওয়ায় আসরের আজান 4টের আগেই দিয়ে দেয়, আর তাই এখন পড়লেও কাজা পড়তে হবে। নিহার নিজের ওপরই রাগ হলো। থুর, কেন যে শুতে গেলাম, না শুনলে তো আর ঘুম আসতো না। ঘুমিয়ে পড়ায় এখন নামাজটাও কাজা হয়ে গেল। কি করা যায়? মাগরিবের নামাজের সময় পড়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নিহা উঠে ওয়াশরুমে চলে গেল। আর কিছু সময় পরে তো মাগরিবের আজান দেবে। অজু বানিয়ে রাখলে আজান দেওয়ার সাথে সাথে নামাজ আদায় করে ফেলতে পারবে। এই ভেবে নিহা একেবারে অজু করে ওয়াশরুম থেকে বের হলো। খানিক বাদে মাগরিবের আজান দিতেই নিহা আসর আর মাগরিবের নামাজ একসাথে আদায় করে নিল। নামাজ পড়ে নিহা রুমে বসে থাকলো না, রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেল। ঋতু ওখানেই ছিল। নিহাকে আসতে দেখে হেসে বলল, ভাবি ঘুম ভাঙছে? হুম, আসরের সময় পেরিয়ে গেছে। তুমি আমাকে ঘুম থেকে ডাকোনি কেন? আসরের নামাজটা সহ এখন একসাথে পড়তে হয়েছে। শীতের দিনে ঘুমানোতে গাটাও ম্যাচ ম্যাচ করছে। আমি ইচ্ছে কইরাই ডাকিনি, কারণ ব্যথার ওষুধ খাইলে ঘুম হয় খুব, তাই আমি ভাবলাম তোমাকে ডাকা উচিত হইব না। এই জন্যই তো রুমে গিয়া তোমাকে ঘুম থেকে ফেরত আসলাম। তবে নামাজের কথা মনে ছিল না, তার জন্য দুঃখিত। নামাজের কথা মনে থাকলে ডাইক্কা দিতাম। আচ্ছা, তোমার না গা ম্যাচ ম্যাচ করতাছে বলছিলা? এই নাও, তোমার জন্য চা বানিয়ে রেখেছি। তুমি আইলে একসাথে খাবো বলে। তাই নাকি? হ্যাঁ, থ্যাঙ্কস। এই মুহূর্তে চাটা খুব প্রয়োজন ছিল। আমি জানতাম, তাই তো বানাই রাখছি। নিহা মুচকি এসে ঋতুর হাত থেকে চায়ের কাপটা নিল। তারপর চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, ঋতু, হ্যাঁ, কও ভাবি। তোমার ম্যামরা কি এসেছে? না ভাবি, নবাবের বেটিগুলো এখনো আসেন নাই, হয়তো ওদের মা মেয়ের এখনো ঘোরা হয় নাই। আইবো হয়তো ওদের পার্টি টার্টি শেষ হলে। ভাগ্যিস বড় সাহেব শক্ত মানুষ ছিলেন, নয়তো ওনাকে ওরা মা মেয়ে তো নাকে দড়ি দিয়ে ঘুরতো। বিশ্বাস করো ভাবি, আমি বড় সাহেবের জন্য মনে মনে অনেক দোয়া করি, যেন উনি অনেক বছর বাঁচেন। বড় সাহেব সত্যিই অনেক ভালো একজন মানুষ। তুমি ঠিকই বলেছ। বাবার মতো মানুষ হয় না। উনি সত্যি অনেক বড় মনের একজন মানুষ। উনি আছেন বলেই হয়তো আমি এই বাড়িতে এখনো টিকে আছি। উনি না থাকলে তো এই বাড়ির কাজের মেয়ে হিসেবেও আমি থাকতে পারতাম না। মানুষটা সত্যি অনেক ভালো। চা খাওয়া শেষ হলে নিহা আর ঋতু হাতে হাতে রাতের রান্নাটা করে নিল। যদিও নিহাকে ঋতু অনেক বাধা দিয়েছিল রান্না না করার জন্য, কিন্তু নিহা কোনো বাধা শোনেনি। কারণ তার একটাই কথা, সে এখন পুরোপুরি সুস্থ, আর তাই রান্নাটা সে করবে। ঋতু শেষমেশ আর কিছু বলতে না পেরে নিহার কাছে হার মেনে নিল। রান্নাটা শেষ করে যখন নিহা আর ঋতু কিচেন থেকে বেরিয়ে নিজ নিজ রুমে যেতে নিচ্ছিল, তখনই শায়লা বেগম আর জেসি ঘরে ঢুকলো। মা মেয়ে দুজনকে দেখে ঋতু মনে মনে হাজারটা গালি দিয়ে দিল মুহূর্তে। কারণ ওদের শুনিয়ে শুনিয়ে তো আর গালি দিতে পারবে না, তাই মনে মনে এই রাগটা ঝাড়ছে। আর ঋতুর রাগের একটাই কারণ, তা হচ্ছে ওরা মা মেয়ে এখন আবার ওর নিহা ভাবির রান্নাঘরে পাঠাবে ওদের জন্য মূল্যবান কফি বানানোর জন্য, যেটা ঋতুর মোটেও পছন্দ না। মেয়ে মানুষের অন্য মেয়েকে দিয়ে ছেলেদের মতো এটা ওটা করাতে লজ্জা লাগে না ওদের? 1 কাপ কফিও কি ওরা মা মেয়ে করে খেতে পারে না? নিয়া ভাবিকে দিয়ে কেন সব করায়? এই জন্যই ঋতুর ওদের ওপর যত রাগ। ঋতুর ধারণায় ঠিক হলো। ঘরে ঢুকে জেসি নিহাকে ডেকে দাম্ভিকতার স্বরে বলে উঠল, এই যে ভাবি সাহেবা, এখনই আমার আর আমার মমের জন্য 2 কাপ কফি নিয়ে এসো। আমরা রুমে যাচ্ছি, কফিটা যেন তাড়াতাড়ি আসে, মিস ছোট লোক। বলেই মা মেয়ে দুজনে গলা ফাটিয়ে হাসতে হাসতে সিঁড়ি দিয়ে উঠে নিজেদের রুমে চলে গেল। নিহা আর কোনো উপায় না পেয়ে লম্বা একটা শ্বাস ফেলে আবারও কিচেনের দিকে যেতে লাগলো। কারণ ওদের কথা মতো যদি এখন কফি নিয়ে না যাওয়া হয়, তাহলে কথাটা জয় বাড়ি আসার আগেই ওর কানে পৌঁছে যাবে। আর জয় বাড়ি এসে কি করবে সেটা নিহা ভালো করে জানে।
নিহাকে কিচেনের দিকে যেতে দেখে ঋতু দৌড়ে এসে নিহার সাথে তাল মিলিয়ে হাঁটতে বসতে বলল। ভাবি, একটা কাজ করতে পারবা? নিহা কিচেনে ঢুকতে ঢুকতে বলল। কি কাজ? ঋতু এবার আরেকটু নিহার গা ঘেঁষে আস্তে করে বলল। তুমি ওদের মামের কপির মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দিতে পারবে? নিহা অবাক হয়ে ঋতুর দিকে তাকিয়ে বলল। কিন্তু তুমি এসব কি বলো? আমি ওদের কেন মারবো? কেন আবার? ওই নবাবের বেটিগুলো যে তোমাকে রোজ রোজ কথা শোনায় আর মার খাওয়ায়, এই জন্য। আমার তো ইচ্ছা করতেছে এখনই গিয়া দুটারে গলা টিপ্পা মাইরা ফেলি। যেমন মা তার তেমন মেয়ে, রাক্ষসী ডাইনি কোথাকার। নিহা কফি বানানোয় মনোযোগ দিয়ে বলল। ঋতু, এইভাবে বলতে নেই। মানুষ কখনো রাক্ষস ডাইনি এসব হয় নাকি? মানুষ মানুষই হয়। আর তাছাড়া তুমি জানো না মানুষকে হত্যা করার কথা ভাবাটাও পাপ? আরে রাহো তো এইসব জানা জানি, তোমার মতো আমার অত জানতে হইব না। ওদের আমি দু চোখে সহ্য করতে পারি না। ভাগ্যিস আমাকে বড় সাহেব তোমাকে আনার পর এনেছে, নয়তো আগে আনলে তো আমি একদিনও থাকতাম না এই বাড়িতে। হুঁ। ঋতুর কথা শুনে নিহা হাসলো, হেসে বলল। ঋতু, তুমিও না মানুষের বিরুদ্ধে এমন রাগ পুষে রাখতে নেই। আচ্ছা তুমি যাও, রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে, আমি যাই, কি আর করব। আমি যখন ভালো না ভালো লইয়াই থাকো। এই বলে গানটা গাইতে গাইতে ঋতু চলে গেল কিচেন থেকে। নিহা ঋতুর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। মেয়েটা সত্যি অনেক ভালো, ওকে নিজের বোনের মতো করে ভালোবাসে সবসময়। কফি বানানো হলে নিহা 2 কাপ কফি নিয়ে শায়লা বেগম আর জেসির রুমে গেল। মা, আসবো? শায়লা বেগম মুখ বাঁকিয়ে বললেন। এনেছিস? এতক্ষণ লাগে 2 কাপ কফি আনতে? ওইখানে রেখে যা। শায়লা বেগমের কথা শেষ হতে না হতেই জেসি বলল। আরে মম, ইউ নো হোয়াট, ভাবিছি আমার আজ অসুস্থ, তাই হয়তো কপি আনতে একটু লেট হয়ে গেছে। আফটার অল, আজ ভাইয়ার আদরটা একটু বেশি হয়ে গেছে যে। শায়লা বেগম অবাক হয়ে মেয়ের দিকে প্রশংসক দৃষ্টিতে তাকালেন। জেসি মায়ের চাহনিটা বুঝতে পেরে হেসে বলল। মম, তুমি তো জানো না আজ ভাবিকে ভাইয়া কি দিয়ে আদর করেছে, তুমি দেখলেই শুধু চেয়ে থাকতে। কেন? কি দিয়ে মেরেছে আজ? যত সচরাচর বেল দিয়েই মারে, আজ কি নতুন কিছু দিয়ে মেরেছে? ওহ মম, মেরেছে কেন বলছো? বলো কি দিয়ে আদর করেছে। নিহা ওদের মা মেয়ের বিদ্রুপগুলো আর নিতে না পেরে ট্রেটা সেন্টার টেবিলের ওপর রেখে যখনই বেরোতে গেল, তখনই জেসি বাদ সাধলো। আরে ভাবিজি, কই যাও? আমাদের কথা বুঝি সহ্য হচ্ছে না? আগে মমকে তো বলে যাও তোমাকে ভাইয়া কি দিয়ে আদর করেছে। নিহা কিছু না বলে মাথাটা নিচু করে রাখলো, কারণ ওর যে কিছু বলার মতো নেই। জেসি আবারও বলল। জানো মম, আজ ভাইয়া ভাবিজিকে ইলেকট্রিকের তার দিয়ে মেরেছে। শায়লা বেগম অবাক হয়ে বললেন। তুই কি করে জানলি? আরে ভাইয়া যখন মারছিল, আমি তখন ওদের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম, আর তখনই দেখলাম। তাই নাকি? হুম। বাহ, আমার যে কি খুশি লাগতেছে। কি রে ছোট লোকের বাচ্চা, প্রতিদিন মার খেয়েও তোর এই বাড়িতে থাকার শখ মিটছে না? কেন পড়ে আছিস এখনো, সেটাই বুঝতে পারছি না। চলে যা না এই বাড়ি থেকে। তুই গেলে আমি আমার ছেলের জন্য মীরাকে আনতে পারবো। তোর মতো ছোট লোকের কি যোগ্যতা আছে যে আমার ছেলের বউ হওয়ার? মীরার যোগ্যতা আছে আমার ছেলের বউ হওয়ার। তুই যত তাড়াতাড়ি বিদায় হবি এই বাড়ি থেকে, তত তাড়াতাড়ি তোর ভালো হবে। এভাবে মা মেয়ে মিলে আরো 10 থেকে 15 মিনিট কথা শোনানোর পর নিহা ওদের রুম থেকে বেরিয়ে আসতে পারলো। তাও আবার রায়হান সাহেব এসেছে বলে। নিহা যেন বুক ফেটে কান্না আসছে। আজ স্বামী নামক মানুষটি ওর নয় বলে সবাই কথা শোনাতে পারছে। যদি স্বামী নামক মানুষটি ওর হতো তাহলে কারো কিছু বলার সাধ্য থাকতো না। একটা মেয়ে আসলে যার দিকে তাকিয়ে পুরো জীবনটা শ্বশুর বাড়িতে কাটিয়ে দেয়, সে হচ্ছে তার স্বামী। আর সেই স্বামীটা যদি নিজের না থাকে তাহলে জীবনটা যেন মেঘে ঢাকা আকাশ। রাতের খাবার খেয়ে এসে সবে রুমে ঢুকলো নিহা। জয় আগেই খেয়ে চলে এসেছে রুমে। রুমে আসতে এই ব্যালকনি থেকে জয়ের হাসির আওয়াজ শুনতে পেল নিহা। নিহার বুঝতে দেরি হলো না জয় মীরার সাথে কথা বলছে। নিহা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল। তারপর খানিক বাদে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানা পেতে শুয়ে পড়ল। জয় তখনও কথা বলছে মীরার সাথে। কথাগুলো একটু বড় বড় করে বলায় নিহার কানে অনায়াসে এসে পৌঁছেছে জয়ের কথাগুলো। ওহ, কামন মীরা, তুমিও না এত টেনশন করো কেন বলো তো? আমি তোমার ছিলাম, আর এখনো তোমারই আছি, ভবিষ্যতেও তোমারই থাকবো। আমাকে কেউ তোমার থেকে আলাদা করতে পারবে না, বুঝলে?
আর আমাদের মাঝে যে আসবে তাকে আমি ভেঙে গুড়িয়ে দিব। জয়ের কথা শুনে মীরা তাচ্ছিল্য এসে বলল, হাসালে আমায়, এখনো বলবে আমাদের মাঝে কাউকে আসতে দেবে না? অলরেডি একজন এসে বসে আছে, তারপরেও এ কথা কিভাবে বলো তুমি? তুমি কি ওই গেও ছোট লোকটার কথা বলছো? ডোন্ট ওয়ারি ডিয়ার, খুব তাড়াতাড়ি ক্লোজ করব ওর চ্যাপ্টারটা। তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না। আমি শুধু তোমাকেই ভালোবাসি। সত্যি? হুম, ওকে তো আমি শুধুমাত্র ড্যাডের জন্যই সহ্য করছি, নয়তো কবেই রাস্তায় ছুঁড়ে মারতাম। এনিওয়ে, আজ রাখছি, কাল দেখা হবে। সি ইউ। সেম টু ইউ। জয় হেসে কল কেটে দিল। নিহার সাথে যত রাগারাগি করুক বা যত মন খারাপই থাকুক, মীরার সাথে কথা বলে যেন জয়ের সব রাগ পানি হয়ে যায়। ওর সাথে কথা বলে যেন সব মন খারাপ দূর হয়ে যায়। এই মেয়েটাকে সে অনেক ভালোবাসে, হয়তো নিজের চেয়েও বেশি ভালোবাসে। জয়ের কথাগুলো শুনে নিহার চোখ থেকে দুফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। যদিও এসব নিহার রোজই শোনে, কিন্তু তবুও যেন মনের মধ্যে খারাপ লাগা কাজ করে। কেন যেন যতবার জয়কে মীরার সাথে এসব কথাগুলো বলতে শুনে, ততবার মনে হয় নিহা কথাগুলো এই প্রথম শুনছে। জয় কি আসলে ওকে ছুঁড়ে ফেলে দেবে ওর লাইফ থেকে? নেহাকে কি সত্যি ওর জীবন থেকে অনেক দূরে পাঠিয়ে দেবে? কিন্তু সে যাবে কোথায়? বিয়ের পর স্বামীর বাড়ি থেকে বের করে দিলে সে মেয়েটার স্থান কোথাও হয় না। এমনকি বাবা মাও তখন পর করে দেয়। জয় যদি ওকে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে সে যাবে কোথায়? বাবার বাড়িতে গিয়েও তো থাকতে পারবে না। সমাজ, পাড়া প্রতিবেশী সবাই বাবা মাকে কথা শোনাবে, বাবা মায়ের মুখে থুতু দেবে সবাই। তখন কি হবে ওর? এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে নিহা কখন যে ঘুমিয়েছে তার কোনো হিসাব নেই। সময় বহমান, সময় তার নিজস্ব গতিতেই চলে। কেউ সময়কে ধরে রাখাতে বা বেঁধে রাখতে পারে না, চাইলেও ধরে রাখা সম্ভব না। সময়ের সাথে সাথে মানুষের জীবনও থেমে থাকে না। নিহার জীবনও থেমে থাকছে না, ভালো খারাপের মধ্যে দিয়ে চলে যাচ্ছে তার জীবন। মাঝখানে কেটে গিয়েছে আরো মাসখানেকের মতো। শাশুড়ি ননদের বাজে কথা আর জয়ের রোজ মার খাওয়াতে পার হচ্ছে নিহার দিন। আজকাল নিহার নিজের জীবনের প্রতি রাগ হয় খুব। কেন যে সে এখনো বেঁচে আছে, আর কেন যে সে মরে যাচ্ছে না, এই ভেবে নিজের ওপর রাগ হয়। কখন যে আজরাইলের ওকে চোখে পড়বে, সে দিনের অপেক্ষায় আছে সে। নিজের এই অভিশপ্ত জীবনটার ওপর সে খুবই বিরক্ত। সময়টা সন্ধ্যা 7টা। প্রতিদিনের মতো আজও নিহা আর ঋতু সবে রাতের রান্নাটা শেষ করে যে যার রুমে গিয়েছে। নিহা রুমে এসেই ওয়াশরুমে ঢুকে গেল। রান্না করে সে হাত মুখ না ধুলে যেন নিজেকে ময়লা ময়লা লাগে। খানিক বাদেই এশার আজান হবে, তাই নিহা হাত মুখ ধোয়ার সময় একেবারে উজু করে বেরিয়ে আসলো। তারপর কিছু সময় কোরআন তেলাওয়াত করে এশার আজান দেওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নিল। 8টার দিকে রায়হান সাহেব বাসায় ফিরলেন। শায়লা বেগম আর জেসি তখন ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখছিল, আর নিহা ওদেরকে কফি দিচ্ছিল। আজ কেন যেন মা মেয়ে সন্ধ্যার কফিটা দিতে নিষেধ করে, এখন টিভি দেখার সময় দিতে বলল। নিহাও তাই করলো। রায়হান সাহেব এসে কারোর সাথে কোনো কথা না বলে বরং টিপ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নিহাকে উদ্দেশ্য করে বললেন। নিহা মা, আমার জন্য এক কাপ চা নিয়ে রুমে আয় তো। পাশে রায়হান সাহেব দ্রুত পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেন। নিহা শ্বশুরের জন্য চা বানাতে কিচেনে চলে গেল। মিনিট পাঁচেক পর নিহা চা বানিয়ে রায়হান সাহেবের রুমে গেল। বাবা আসবো? রায়হান সাহেব তখন ফ্রেশ হয়ে এসে সবে বিছানায় বসেছিলেন। নিহার কণ্ঠ শুনে দরজার দিকে তাকালেন, হেসে বললেন। আয় মা, ভেতরে আয়, অনুমতি নেওয়ার কি আছে? নিহা ধীর পায়ে হেঁটে রায়হান সাহেবের সামনে গিয়ে চায়ের কাপটা রায়হান সাহেবের দিকে এগিয়ে দিল। এই নিন বাবা আপনার চা। রায়হান সাহেবও হেসে চায়ের কাপটা হাতে নিয়ে নরম গলায় বললেন। বস মা, তোর সাথে কিছু কথা বলার আছে। নিহাও কোনো প্রশ্ন না করে বিনা বাক্যে শ্বশুরের পাশে বসে পড়ল। রায়হান সাহেব চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন। নিহা মা, তোকে একটা কথা। আমি জানি বাবা, আপনি যখন চা নিয়ে রুমে আসতে বলেছিলেন তখনই বুঝেছিলাম আপনি কিছু বলবেন, নয়তো চা তো আপনি নিচে গিয়েও খেতে পারতেন। আপনি আগে চাটা শেষ করুন, তারপর যা বলার বলবেন। নয়তো আপনি কথা বলা শুরু করলে চায়ের কাপটা একপাশে রেখে কথা বলতেই মনোযোগ দিবেন, তখন চায়ের কথা মনেই থাকবে না আপনার। তাই আগে চাটা খেয়ে নিন, আমি এখানেই আছি। রায়হান সাহেব হাসলেন। মেয়েটা ওনার সবকিছু খেয়াল রাখে, ওনার কোন জিনিস কেমন করে চায় সবই যেন না বলতেই বুঝে যায়। আর এই জন্যই তো এই মেয়েটাকে উনি এত ভালোবাসেন। চা শেষ হতেই চায়ের কাপটা হাত বাড়িয়ে সেন্টার টেবিলের ওপর রেখে নিহার দিকে পূর্ণ দৃষ্টি রাখলেন রায়হান সাহেব। নিহাও শ্বশুরের সিরিয়াসনেস দেখে মনোযোগ দিয়ে চেয়ে রইল শ্বশুরের মুখ পানে।
কি বলে তা শোনার জন্য। রায়হান সাহেব কিছু সময় নীরব থেকে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, নিহা, মা, আমি আজ অনেক আশা নিয়ে একটা কথা বলবো তোকে। আশা করি তুই আমাকে নিরাশ করবি না। কি কথা বাবা? যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি অবশ্যই আপনার কথা রাখবো। কি কথা বলুন। মা, জয় তো তোর সব কথা শুনে তোকে বিয়ে করার পর থেকেও অনেক বদলে গিয়েছে। আমার আগের বন্ধু বান্ধব নিয়ে মেতে থাকা ছেলেটা তোকে আনার পর থেকে রাত 10টার আগেই ঘরে ফিরে আসে। আমি জানি জয় তোকে অনেক ভালোবাসে, আর এটাও জানি তুই কিছু বললে সে না করবে না। দেখ মা, আমার বয়স হচ্ছে, কখন কি হয়ে যায় তার কোনো ঠিক নেই। এই বয়সে বিজনেসটা একা হাতে সামলানো কতটা কষ্ট বুঝতেই তো পারছিস। আর তাই আমি চাই জয় আমার বিজনেসটা নিজেই দেখাশোনা করুক। আমি জানি ও তোর কথা ফেলবে না। প্লিজ মা, তুই একটু বিষয়টা বুঝিয়ে বল। চাইলে আমিও বলতে পারতাম ওকে, কিন্তু আমি চাই ও নিজ থেকে আমাকে এসে বলুক। আর এটা সম্ভব হবে তুই ওকে বুঝিয়ে বললে। বল মা, আমার এই একটা আবদার রাখবি তো? বলতে বলতে রায়হান সাহেব নিহার সামনে হাত জোর করে ধরলেন। নিহা তো শ্বশুরের কথাগুলো শুনে রীতিমতো বাকরুদ্ধ। এই মুহূর্তে সে কি বলবে বা কি বলা উচিত ওর কিছুই বুঝতে পারছে না। কারণ সে নিশ্চিত যদি এই কথাটা জয়কে বলে তাহলে ওর গায়ে হাত তুলতে জয় দুইবার ভাববে না। কিন্তু রায়হান সাহেবের তো কোনো দোষ নেই। উনি তো চাইতেই পারেন ওনার ছেলেও যেন অন্য 10টা ছেলের মতো বাবার বিজনেস দেখাশোনা করে। উনি তো জানেন না ওনার ছেলে বউয়ের সাথে কেমন আচরণ করে। আর তার কারণ হচ্ছে নিহাই এই সম্পর্ক শ্বশুরকে কিছু জানায়নি। আর জয়ও বাবার সামনে বরাবরই ভদ্র আর সুশীল একজন ছেলে। তাই জয়ের নিহার সাথে করা আচরণগুলো সহজেই রায়হান সাহেবের অগোচরে থেকে যায়। ফলে রায়হান সাহেব মনে করেন ওনার ছেলে বউকে অনেক ভালোবাসেন। নেহার বুঝে আসছে না বাবাকে কিভাবে বলবে যে জয়কে সেই কথাটা বলতে পারবে না। কারণ জয় কিছুতেই ওর কথা শুনবে না, উল্টো ওকে আরো মারধর করবে। কিন্তু রায়হান সাহেবকেও আর না বলার উপায় নেই। কারণ নিহা যদি জয়কে কথাটা বলতে পারবে না বলে তাহলে হয়তো রায়হান সাহেব সন্দেহ করবেন। নিহা দিক বিদিক শূন্য হয়ে যখন কি বলবে ভাবছিল, তখনই রায়হান সাহেব আবারও বলে উঠলেন, কি হলো মা, কিছু বলছিস না যে? পারবি না এই বুড়ো বাবাটাকে একটু রেস্ট দিতে? কেন পারবো না বাবা? আমি বলবো জয়কে। আপনি একদম টেনশন করবেন না। দেখবেন আপনার ছেলে কাল সকালেই নাস্তার টেবিলে আপনাকে নিজের মুখে বলবে অফিস যাওয়ার কথা। আমার উপর ভরসা রাখুন। নিহার কথা শুনে রায়হান সাহেবের মুখে প্রশস্ত হাসি ফুটলেন। নিহার মাথায় হাত বুলিয়ে দিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, থ্যাঙ্কস মা, আমি জানতাম তুই আমাকে নিরাশা করবি না। তোর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তাই তো ওর মাকে না বলে কথাটা তোকে দিয়ে বলাচ্ছি। কাল সকালের অপেক্ষায় রইলাম তাহলে। নিহা মেকি হাসল। মুখের কৃত্রিম হাসিটা বজায় রেখেই বলল, আচ্ছা বাবা, আমি তাহলে আসছি। আপনি কিছু সময় বিশ্রাম নিন। আচ্ছা মা। নিহা চায়ের কাপ নিয়ে বেরিয়ে আসলো রায়হান সাহেবের রুম থেকে। তবে মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিভাবে সেই কাজটা করবে, কিভাবে জয়কে বলবে যে ও যেন এদিক সেদিক না ঘুরে বাবার বিজনেসটা দেখাশোনা করে, কিভাবে বলবে এসব। রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। সবাই চলে গেলে নিহা আর ঋতু ডাইনিংটা গুছিয়ে নিজেরাও কিচেনে গিয়ে খেয়ে নিল। তারপর কিচেনে কিছু টুকটাক কোচকাজ করে নিজেদের রুমে চলে গেল। নিহা রুমে এসে দেখলো জয় বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছে। জয়কে এই সময় শুয়ে থাকতে দেখে একটু অবাকই হলো নিহা। কারণ সে তো এই সময় ব্যালকনিতে ড্রিঙ্ক করে। পর মুহূর্তে মদের ঘ্রাণ নাকে আসতেই মনে পড়লো আজ তো সে প্রতিদিনের থেকে একটু দেরি করে রুমে এসেছে। হয়তো এই সময়ের মধ্যে জয়ের ড্রিঙ্ক করা শেষ হয়ে গেছে। নিহাকে রুমে আসতে দেখে জয় এক নজর নিহার দিকে তাকিয়ে আবারও নিজের মোবাইল টিপায় মনোযোগ দিল। জয় ড্রিঙ্ক করার পরেও এমন নর্মাল ভাবে থাকে যে ওকে দেখে বোঝার উপায় নেই ও একটু আগে ড্রিঙ্ক করেছে। নিহা মনে মনে সাহস সঞ্চয় করে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। শ্বশুরের বলা কথাটি বলার জন্য বার কয়েক মুখে এনেও যেন আবারও ভেতরে ঢুকিয়ে ফেললো। নিহা যেন মুখ দিয়ে বের হতে চাইছে না কথাটা, কিন্তু ও যে রায়হান সাহেবকে কথা দিয়েছে জয়কে বুঝিয়ে বলবে বলে। নিহা বার কয়েক শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ভীতু গলায় বলল, শুনছেন, আপনাকে একটা কথা বলার ছিল। জয় জানতো নিহা ওকে কিছু বলার জন্য এখানে এসে দাঁড়িয়েছে। তাই তো মোবাইলে দৃষ্টি রেখেও কর্ণপাতটা নিহার দিকে রেখেছিল। নিহার মুখ থেকে কথা বেরিয়ে আসতে সে মোবাইলটা বালিশের পাশে রেখে নিহার দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থেকে নিহাকে একবার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে নিল। তারপর ঝাঁঝালো কণ্ঠে বলল, কথা কি আমাকে বলবি নাকি ফ্লোরকে বলবি? নিহা চমকে তাকালো। আমতা আমতা করে বলল, মা- মা- মানে?
না মানে ফ্লোরের দিকে তাকিয়ে বলছিস তো, তাই ভাবলাম কথাটা কাকে বলতে চাইছিস, আমাকে না ফ্লোরকে? নেহা এবার ফাঁকা একটা ঢোক গিলে বলল। আপনাকেই বলার ছিল। বল কি কথা। তার আগে আপনাকে অনুরোধ করছি, প্লিজ আমার কথাটা ঠান্ডা মাথায় শুনবেন। রেগে যাবেন না প্লিজ। নেহার কথা শুনে জয় বেশ বিরক্ত বোধ করলো। রাগী কণ্ঠে বলল। ন্যাকামি না করে কি বলবি বল। নেহা কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজের মধ্যে কিছুটা সাহস সঞ্চয় করে এবার বলতে শুরু করলো। আসলে বলছিলাম যে দেখুন, বাবার বয়স হয়েছে, ওনার এবার ঘরে বসে কাটানোর সময়। আপনি যদি ওনার বিজনেসটা দেখাশোনা করতেন, তাহলে উনি এই বয়সে একটু বিশ্রাম নিতে পারতেন। আমি জানি আমার এটা বলার অধিকার নেই, আর এটাও জানি আপনি আমার কথা রাখতে বাধ্য নন। তাই বলছিলাম যে আমার কথায় নয়, বাবার কথা ভেবে অন্তত বাবার বিজনেসটা নিজের হাতে তুলে নিন। উনি চাইছেন আপনি যেন ওনার বিজনেসটা নিজের হাতে সামলান, কিন্তু আপনাকে বলতে সংকোচ বোধ হচ্ছে, তাই আমাকে বললেন যেন আমি আপনাকে বুঝিয়ে বলি। প্লিজ বাবা বলল বুঝিয়ে বলতে, আর তুইও নাচতে নাচতে চলে আসলি আমাকে বুঝিয়ে বলতে। হাসালি আমায়। তোর কি যোগ্যতা আছে যে আমাকে বুঝিয়ে বলবি? আর সবচেয়ে বড় কথা হলো, তুই আমার কে যে আমাকে বুঝিয়ে বলবি আর আমি রাজি হয়ে যাব? তার চেয়েও বড় কথা হলো, তুই ভাবলি কি করে আমি তোর কথায় রাজি হয়ে যাব? নেহা ভেবেছে জয় ওকে শোয়া থেকে উঠে গিয়ে মারবে, তাই মাথা নিচু করে কথাগুলো বলছিল। কিন্তু জয়ের কথা শুনে অবাক হয়ে জয়ের দিকে তাকালো। জয় শোয়া থেকে উঠে বসেছে তখন, বিছানায় বসেই বলল। আচ্ছা, আমি যদি তোর কথাটা রাখি তাহলে আমি যেটা বলবো সেটা করবি? আমার কথা নয়, বাবার কথা। হ্যাঁ সেটাই, আমি যদি বাবার কথাটা রাখি তাহলে আমি যেটা বলবো সেটা করবি? আপনি কি চান বলুন, আমি আপনার সব কথা রাখবো। আপনি যেটা বলবেন সেটাই করব। ওকে ফাইন, তাহলে আমাদের মধ্যে ডিল হয়ে যাক একটা। ডিল? হ্যাঁ ডিল। আমি ড্যাডের বিজনেসটা দেখাশোনা করব। ইনফ্যাক্ট আমি কালকেই ড্যাডের বিজনেসে জয়েন হব। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হুম। আচ্ছা কি শর্ত বলুন, আমি আপনার সব শর্তে রাজি আছি। শিওর? হুম। ওকে ফাইন। আমি কাল থেকে অফিসে যাব, তবে আমি কাল অফিস থেকে এসে যেন তোকে এই বাড়িতে আর না দেখি। আই মিন, আমি অফিসে জয়েন হব আর তুই আমার জীবন ছাড়বি। আর সহজভাবে যদি বলতে যাই তাহলে বলবো তুই আমাকে ডিভোর্স দিয়ে দিবি। এখন বল, আমার শর্তে রাজি আছিস? জয়ের কথা শুনে নেহা যেন 440 ভোল্টে ঝলকে গেল। নেহা জানতো জয় ওর কথার বিপরীতে মারাত্মকভাবে রিয়াক্ট করবে, কিন্তু নেহা ভাবতেও পারেনি জয় ওকে এমন একটা কথা বলবে। নেহা যেন জয়ের কথা শুনে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে জয়ের দিকে। কোনো কথাই এই মুহূর্তে বের হচ্ছে না ওর মুখ দিয়ে, শুধু চোখগুলো জলে ভরে উঠেছে। নেহার নীরবতা দেখে জয় আবারও বলে উঠল। কি হলো, এখন চুপ হয়ে গেলি কেন? তখন তো খুব বলছিলি আমি যেটা বলবো সেটা করবি, তবুও আমি যেন ড্যাডির ইচ্ছেটা পূরণ করি। এখন তাহলে চুপসে গেলি কেন? যেটা পারবি না সেটা কখনো আমার সামনে বলতে আসিস না, শুধু শুধু চাপা মার। আমি আপনার শর্তে রাজি। জয় যেন নেহার কথা শুনে কয়েক সেকেন্ডের জন্য হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল নেহার দিকে। তাহলে নেহার মুখ থেকে সেই কথাটা শুনবে আশা করেনি। সে তো ভেবেছিল নেহাকে এটা বলে নেহা ওকে বিজনেসের ব্যাপারটা নিয়ে আর কিছু বলবে না, কিন্তু নেহা যে জয়ের সত্ত্বে এমন রাজি হয়ে যাবে, জয় সেটা কল্পনাও করেনি। নেহা আবারও বলে উঠল। আপনার শর্তে আমি রাজি আছি। আপনি কাল অফিস থেকে আসার পর আমাকে আর এই বাড়িতে পাবেন না। আপনি আসার আগেই আমি চলে যাব। নেহা চলে যাওয়ার কথা শুনে জয়ের মনে যেন আনন্দে লাড্ডু ফুটতে লাগলো। এই তো সুযোগ, এই গেও ছোট লোকটাকে বিদায় করার। জয় যেন কিছুতেই এই সুযোগটা হাতছাড়া করতে চায় না। নেহা ওর জীবন থেকে চলে যাবে কথাটা ভাবতেই যেন খুশিটা আকাশ ছুঁয়ে যাচ্ছে, কিন্তু খুশিটা চেপে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল। শুধু চলে গেলেই তো হবে না, আমার ডিভোর্স চাই। তোর কি বিশ্বাস আছে যে চলে গিয়ে আবার ফিরে আসবি না? তাই আগে ডিভোর্স দিবি, দেন চলে যাবি, অ্যান্ড দেন আমি ড্যাডের অফিসে জয়েন হব। আফটার অল ডিল বলে কথা, একটা সাইন না হলে অন্যটা সাইন কি করে হবে? নেহা তাচ্ছিল্য হাসলো। তাচ্ছিল্যের হাসিটা মুখে বজায় রেখেই বলল। ভয় পাবেন না, আমি যাওয়ার কিছুদিনের মধ্যেই ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, সাথে সাইনটাও করে দেব। পারলে কালকেই ডিভোর্স পেপারে সাইন করে দিতাম, কিন্তু একদিনের মধ্যে তো আর ডিভোর্স পেপার রেডি করা যায় না। বাবা চাইছেন কাল সকালে নাস্তার টেবিলে যেন আপনি ওনাকে ওনার বিজনেস দেখাশোনা করার কথাটা বলেন। আর আমার মনে হয় আপনি ওনার ইচ্ছেটাকে পায়ে ঠেলে দিবেন না। ওকে তাহলে ডিল ফাইনাল। নেহা তাচ্ছিল্য হেসে ওয়াশরুমে চলে গেল। জয়ও একরাশ খুশি নিয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। অ্যাটলিস্ট এই কেউ ছোট লোকটাকে ওর জীবন থেকে দূর করতে পারবে কাল। পরদিন সকালে সবাই ডাইনিং এ বসে ব্রেকফাস্ট করছিল।
এমন সময় হঠাৎই জয় গলা কেটে দিয়ে বলে উঠল। হুম, অ্যাকচুয়ালি ড্যাড, তোমাকে একটা কথা বলার ছিল। জয়ের কথা শুনে সাথে সাথে নিহা চমকে জয়ের দিকে তাকালো। তার মানে জয় সত্যি সত্যি অফিস জয়েন করবে। নিহা অধীর আগ্রহ নিয়ে জয়ের দিকে তাকিয়ে রইল, জয় কি বলবে তা শোনার জন্য। রায়হান সাহেবও ছেলের কথা শুনে ছেলের দিকে তাকালেন। তবে শায়লা বেগম এবং জেসির কোনো হেলদোল হলো না। ওরা আগের মতোই নিচের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছে। বল বাবা, কি বলবি? বাবা সম্মতি পেয়ে জয় একটু নড়েচড়ে বসে শান্ত গলায় বলল। ড্যাড, বলছিলাম কি, তোমার তো বয়স হয়েছে, এখন এই বয়সে এসে তোমার বিজনেস দেখাশোনা করাটা একটু টাফ হয়ে যাচ্ছে না? তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমি তোমার বিজনেসটা দেখাশোনা করব। জয়ের কথাগুলো শুনে রায়হান সাহেব আর নিহা খুশি হলেও শায়লা বেগম আর জেসি দুজনেই যেন আকাশ থেকে পড়ল। জয়ের কথা শুনে মা মেয়ে দুজনে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ওরা ঠিক শুনেছে তো, নাকি ঘুমের ঘোরে কোনো স্বপ্ন দেখছে? শায়লা বেগম নিজের অদম্য কৌতূহলটা দমিয়ে রাখতে না পেরে বলেই ফেললেন। জয়, কি বলছিস বাবা তুই এসব? তোর কি মাথা টাথা গেছে? তুই বিজনেস দেখাশোনা করবি মানে? তোর এখনো কি বিজনেস সামলানোর বয়স হয়েছে? এখন লাইফটাকে এনজয় করার সময়, আর তুই কোনো বিজনেস দেখাশোনা করতে চাইছিস? বাবা, তোর জ্বরটার আসেনি তো? শায়লা বেগমের কথা শুনে মুহূর্তেই রায়হান সাহেবের রাগ উঠে গেল। উনি রেগে কিছু বলতে যাবেন, তার আগে জয় হাসি মুখে বলে উঠল। আরে মম, আমার জ্বরটর কিছুই আসেনি। আমি যা বলছি একদম ভেবেই বলছি। অ্যাকচুয়ালি কাল যদি নিহা না বুঝাতো আমায়, তাহলে হয়তো আমি কখনোই বুঝতে পারতাম না এসব। থ্যাঙ্কস নিহা, আমাকে বুঝিয়ে বলার জন্য। নিহার দিকে তাকিয়ে চোখ টিপ মেরে কথাগুলো বলল জয়। নিহা কোনো রিয়াকশন দেখালো না, কারণ সে জানে জয় এসব বাবাকে খুশি করার জন্যই বলছে। আর তাই জয়ের কথা শুনে নিহা খুশি হওয়ার পরিবর্তে তাচ্ছিল্য হাসলো। কত সুন্দর অভিনয় করতে পারে এই মানুষটি। ওকে একটা সত্য ধরিয়ে দিয়ে বাবার সামনে কত সুন্দর প্রশংসা করার নাটক করছে। রাহাই সাহেব ছেলের প্রতি খুশি হলেন, কারণ ওনার ছেলে ওনারই পছন্দ করা মেয়েটাকে অনেক ভালোবাসে। রাহাই সাহেবের মনে যেন একরাশ ভালো লাগা ছুঁয়ে গেল। রায়হান সাহেব খুশি হলেও খুশি হতে পারলেন না শায়লা বেগম। শায়লা বেগম রাগে কটমট করতে করতে রুমে চলে গেলেন। সাথে জেসিও উঠে চলে গেল মায়ের পেছন পেছন। জয় এটা দেখে বাঁকা হাসলো। ওর বুঝতে দেরি হলো না মম কেন উঠে চলে গিয়েছে। জয় হাসি মুখে রায়হান সাহেবের দিকে তাকিয়ে নরম গলায় বলল। ড্যাড, আমি একটু মমের সাথে কথা বলে আসছি। মম হয়তো রাগ করেছে আমার সাথে। তুমি তো জানোই মম কেমন। আসছি, হ্যাঁ। ওকে। জয় বাবার কথার প্রত্যুত্তরে সৌজন্যসূচক হাসি দিয়ে উপরে চলে গেল, অর্থাৎ মায়ের রুমে চলে গেল। রায়হান সাহেব মুখে তৃপ্তির হাসি টেনে নিহার দিকে তাকালেন। নিহা তখনও ডাইনিং এর পাশে দাঁড়িয়ে জয়ের যাওয়ার দিকে তাকিয়েছিল। রায়হান সাহেব হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন। নিহা, নিহা দ্রুত চোখ সরিয়ে শ্বশুরের দিকে দৃষ্টি রাখলো। মুখে হাসি টেনে বিনীত কণ্ঠে বলল। জি বাবা বলুন। জানিস মা, আজ আমি অনেক খুশি। অবশেষে জয় আমার বিজনেসটার দায়িত্ব নিতে চললো। আর এসব সম্ভব হয়েছে একমাত্র তোর জন্য। তোকে ধন্যবাদ দিব না, কারণ বাবা হয়ে মেয়েকে ধন্যবাদ দেওয়াটা বেমানান। তুই বরং বল যে তুই আমার কাছে কি চাস। আজ তুই যেটা চাইবি আমি তোকে সেটাই দেওয়ার চেষ্টা করব। বল মা, কি চাস তুই? না বাবা, আমার কিচ্ছু লাগবে না। আপনি বরং আমার জন্য বেশি বেশি দোয়া করিয়েন। আপনার দোয়াই আমার সব। আমার কিচ্ছু চাই না। আপনি খুশি হয়েছেন সেটাই অনেক আমার জন্য। আরে মা, দোয়া তো আমি সব সময় করি, কিন্তু কিছু দেওয়ার সুযোগ তো বারবার আসে না। তাই আজ আমি তোকে কিছু দিতে চাইছি। বল, কি চাস তুই? বললাম তো বাবা, আমার কিচ্ছু লাগবে না। আমার সব আছে। আপনি শুধু দোয়া করলেই হবে। আমি সত্যি অনেক ভাগ্যবান রে মা, যে তোর মতো একটা মেয়ে পেয়েছি। তোর জন্যই আজ আমার ছেলেটা বদলালো। তোর এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, কোনোদিন শোধ করতে পারবো না। বাবা, আপনিও তো কি সব বলেন? কিসের ঋণ কিসের কি? আমি বরং আপনার কাছে কৃতজ্ঞ। আমার মতো একটা মেয়েকে আপনি আপনার ছেলের বউ বানিয়েছেন। মম, এখনো কি রাগ করে আছো আমার উপর? তোমাকে তো সব বললাম এখন কেন আমি ড্যাডের বিজনেসে জয়েন হচ্ছি। আই থিংক আমার মতো তোমারও খুশি হওয়া উচিত। হ্যাঁ মম, ভাইয়া একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করতেছে। অবশেষে এই গেও ছোট লোকটা আমাদের বাড়ি থেকে বিদায় হবে। উফ। জয় মাকে রুমে এসে সব বলার পরও যখন মায়ের মুখে হাসি ফুটলো না, তখন জেসি কথাগুলো বলল। দুই ভাই বোনের কথা শুনে শায়লা বেগম ক্ষীণস্বরে বললেন। সত্যি চলে যাবে ওই ছোট লোকটা, নাকি ঠপ মেরেছে তোকে?
মম ওকে এতদিন আমার এইটুকু চেনা হয়ে গেছে যে ও কথার খেলাপ করবে না। আমার বিশ্বাস ও যেটা বলেছে সেটা রাখবে। ছেলের কথা শুনে মুহূর্তে শায়লা বেগমের মেঘে ঢাকা মুখটা খুশিতে ঝলমলে হয়ে গেল। হেসে ছেলের কাঁধে হাত রেখে বললেন, গ্রেট বাবা, এই না হলে আমার ছেলে। তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আমি তো সিদ্ধান্তে অনেক খুশি হয়েছি। এখন যা, তোর জন্য নিচে তোর বাবা বসে আছে। তুই তো এখনো রেডিও হসনি। তাড়াতাড়ি রুমে গিয়ে রেডি হয়ে নে। আর হ্যাঁ, ওই ছোট লোকটাকে আরও একবার ওর দেওয়া কথাটা মনে করিয়ে দিবি যাওয়ার আগে। আমি তো আজ সবাইকে ট্রিট দেবো খুশিতে। জেসি, রেডি হয়ে নে, আমরা বের হব। জয় কিছু না বলে মুচকি এসে মায়ের রুম থেকে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমে আসতে রায়হান সাহেব বলে উঠলেন, কথা হয়েছে মা ছেলের? হ্যাঁ ড্যাড, তুমি 5 মিনিট বসো, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। আফটার অল আজ তোকে সব বুঝিয়ে দিতে হবে তা আমার। আজ থেকে সব বুঝিয়ে দিয়ে কাল থেকে আমি বাড়িতেই থাকবো। গো ফার্স্ট। নিহামা, তুইও যা, ওর কিছু প্রয়োজন হতে পারে। আমি নিহার অবাক করা প্রশ্ন শুনে রায়হান সাহেব হেসে বললেন। হ্যাঁ যা মা। নিহা আর কোনো উপায় না পেয়ে অগত্যা জয়ের পেছন পেছন রুমে গেল। নিহা কি করবে বুঝতে পারছে না, তাই রুমে এসেই এক জায়গায় দাঁড়িয়ে রইল। জয় অফিসের জন্য নর্মাল ড্রেস পাল্টে ফর্মাল ড্রেস পরে নিল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে মাথাটা আঁচড়ে নিয়ে গলার টাইটা বাঁধতে বাঁধতে নিহার দিকে না তাকিয়েই বলল। কালকে ডিল হয়েছে মনে আছে তো? নিহা এতক্ষণ ধরে জয়ের দিকে তাকিয়ে জয়ের রেডি হওয়াগুলোই দেখছিল। আসলে জয়কে ফর্মাল ড্রেস আপে এত বেশি সুন্দর লাগছিল যে নিহা সব ভুলে গিয়ে এক দৃষ্টিতে জয়ের দিকে তাকিয়েছিল। আর এতটাই মুগ্ধ হয়ে অন্যমনস্কভাবে তাকিয়েছিল যে জয়ের প্রশ্নটা যেন ওর কানেই পৌঁছলো না। জয় নিহার কোনো উত্তর না পেয়ে গলার টাইটা ঠিক করতে করতে পেছন ঘুরে তাকালো। নিহা তখনও ওর দিকে তাকিয়ে আছে। জয় কয়েক সেকেন্ড নিহার দিকে তাকিয়ে থেকে গলা খেঁকড়ে দিয়ে বলল। এই যে ম্যাম, শুনছেন? জয় কথাটা একটু জোরে বলাতে নিহা চমকে উঠল। সাথে সাথে আমতা আমতা করে বলে উঠল। জি- জি জি, বলুন, কিছু বলছিলেন? হুম, বলছিলাম যে কাল রাতে কি ডিল হয়েছিল মনে আছে? মুহূর্তে নিয়ার বুকটা ধক করে উঠল। ও তো এতক্ষণ ভুলে গিয়েছিল যে মানুষটার দিকে সে মুগ্ধ হয়ে তাকিয়েছিল এত সময় ধরে, সেই মানুষটা আদৌ ওর নয়। সে তো তাকে বিদায় করতে চায়। মানুষটার ভালোবাসা যে সে কখনোই পাবে না। নিজেকে তথস্থ করে নিহা জবাব দিল। হুম, মনে আছে। গুড, তাহলে মনে থাকে যেন। চাইলে এখন থেকেই গোছগাছ শুরু করে দিতে পারিস, আমি আসছি। আর হ্যাঁ, গুড বাই। বলে জয় হেসে রুম থেকে বেরিয়ে গেল। আর নিহা স্তব্ধ হয়ে ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে রইল। একরাশ শূন্যতা যেন নিহাকে চারপাশ থেকে ঘিরে ধরল। নিহা দিক বিদিক শূন্য হয়ে ধপাস করে খাটে গিয়ে বসে পড়ল। তারপর নিজে নিজেই বিড়বিড় করে আওড়াতে লাগলো। আচ্ছা, আমি কি এমন ভুল করেছিলাম যে আমাকে ভালোবাসা যায় না? কি এমন অন্যায় করেছি যে এই 1 বছরেও ওনার মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারলাম না? ভেবেছিলাম হয়তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মনে করেছিলাম একদিন না একদিন আমাকে ঠিক বুঝবে, ভালোবাসবে। কিন্তু আমি ভুল ছিলাম। আমি পারলাম না ওনার মনে আমার জন্য ভালোবাসা তৈরি করতে। পারলাম না ওনার মনে আমার জন্য একটু জায়গা করে নিতে। আসলেই আমি ব্যর্থ। উনি একদম ঠিক বলেছেন। আমি আসলেই ওনার লাইফে থাকার কোনো যোগ্যতা নেই। যেই মেয়ে 1 বছরও স্বামীর মন জয় করতে পারে না, তার আসলে স্বামীর ঘরে থাকাটাই মানায় না। আমি চলে যাব, অনেক দূরে চলে যাব, আর কখনো আর জীবনে ফিরে আসবো না। কথাগুলো বলতে বলতে নিজের অজান্তে চোখের কোণ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল নিহার। তবে সন্তর্পণে সে তো মুছেও নিল। আর সে কাঁদবে না। এই চোখের পানিগুলো সে আর বের হতে দিবে না।